আসসালামু আলাইকুম। আমি ফারহান হক বিলাসী, প্রভাষক, আইসিটি, রাজধানী মিডল কলেজ। আজকে আমি আমার অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেটি হচ্ছে অনলাইন ক্লাস 8 নম্বর অনলাইন ক্লাসে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অধ্যায় 5। অধ্যায় 5 কি আছে? প্রোগ্রামিং সম্পর্কিত যাবতীয় সব কিছু। প্রোগ্রামিংয়ের আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষা বা ভাষা বলতে কি বোঝায়? ভাষা হচ্ছে আমরা যা প্রকাশ করি, আমরা যে যার ভাষায় যা সাধারণত প্রকাশ করি সেটাই হচ্ছে ভাষা। প্রত্যেকটা দেশের জন্য যেমন আলাদা আলাদা ভাষা আছে, তেমন প্রত্যেকটা কম্পিউটারের মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের ভাষা আছে। কম্পিউটারকে বোঝানোর জন্য, কম্পিউটারের কোনো সমস্যার সমাধানের জন্য আমরা কিছু প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে থাকি। কম্পিউটারকে কোনো নির্দেশ দেওয়ার জন্য, কম্পিউটারকে কোনো কাজ করানোর জন্য, যে কোনো ধরনের কাজ হতে পারে, যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য আমরা কম্পিউটারকেও কিছু ভাষা দিয়ে থাকি। সেই ভাষাগুলোকেই বলা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। অর্থাৎ আমরা কোনো কাজ করতে চাচ্ছি, কী ধরনের কাজ করতে চাচ্ছি তার উপর ভিত্তি করে সাধারণত আমরা এই ভাষাগুলো তৈরি করে থাকি। এখন আমরা যে জেনারেশনটার মধ্যে আছি সেই জেনারেশনটাকে আমরা বলতেছি আসলে 5th জেনারেশন। প্রোগ্রামিং ভাষার পঞ্চম স্তর। প্রোগ্রামিং ভাষার পঞ্চম স্তরে বলতে তার মানে এর আগে আরও 4টা স্তর চলে গেছে। অর্থাৎ আমরা প্রোগ্রামিং ভাষার সর্বমোট 5টি জেনারেশন পার করে চলে আসছি। 5টি জেনারেশনের মধ্যে দেখো বোর্ডে আমি অনেক কিছু লিখেছি, প্রথমেই সবটা তোমরা বুঝতে পারবো না, আমি পার্ট বাই পার্ট এখানে আলোচনা করব। দেখো প্রথমে আছে 1G। এই 1G মানে হচ্ছে প্রথম জেনারেশন, এবং প্রথম জেনারেশনের যে ভাষা সেটা হচ্ছে প্রথম মেশিন ভাষা। মেশিন ভাষা অথবা এটা বিকল্প নাম হচ্ছে যান্ত্রিক ভাষা। মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা। দ্বিতীয় যেটা আছে, সেকেন্ড জেনারেশনে যেটা আছে সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। দ্বিতীয় জেনারেশনে যেটি আছে সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। তৃতীয় জেনারেশনে আছে হচ্ছে সি, জাভা এবং C++। এই টপিকসটা আমরা আগামী সেমিস্টারে পড়ব। এই যে টপিকসটা এটা আমরা আগামী সেমিস্টারে পড়ব, এবং এইটাও 4th জেনারেশনের এই যে দুইটা টপিকস এগুলো হচ্ছে সামনের সেমিস্টারে আমাদেরকে পড়তে হবে। তাই আমরা এই সেমিস্টারে এই দুটো আর পড়বো না, আমরা 5th জেনারেশন সহকারে আজকে পড়ব। এখন তোমরা বলবে ম্যাডাম প্রথম দুইটা পড়ার সঙ্গে সঙ্গে সরাসরি কেন আমরা 5th জেনারেশনে চলে গেলাম, মাঝখানের এই দুটাকে আপনি আলাদা করলেন কেন? আমার এই দুটা টপিক্সের সঙ্গে এই টপিক্সটা একই সাথে এক সেট প্রশ্ন হয়। এই দুটো টপিক্সের সাথে এই টপিক্সটা একই সাথে এক সেট প্রশ্ন বা 2 সেট প্রশ্ন হতে পারে, সেই জন্য আমরা এই দুটো টপিক্সের সঙ্গেই একে পড়ব। এরা দুজন আগামী সেমিস্টারে। এখন আমি আলোচনা করব হচ্ছে মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা বলতে কি বোঝায়। মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে 0 এবং 1 দিয়ে লিখিত ভাষা। 0 এবং 1 দিয়ে লিখিত ভাষাকে আমরা বলছি হচ্ছে মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা বা যন্ত্রের ভাষা। এখন যন্ত্রের ভাষা কেন ব্যবহার করতেছি? আমরা যন্ত্রের ভাষা কেন ব্যবহার করতেছি শুরুতে একটু বলে রাখি যে আসলে মেশিন ভাষাটা কি, কেন তৈরি করা হয়েছে। একদম প্রথম যখন চিন্তা করা হলো যে আমরা কিছু করার চেষ্টা করি, কোনো কাজ করার চেষ্টা করি, বাইনারি ওয়ার্ড নিয়ে কাজ করার চেষ্টা করি, তখনই এটা নিয়ে আলোচনা শুরু হয়। এবং মেশিনকে বোঝানোর জন্য, মেশিনের জন্য নির্দিষ্ট কিছু হাজার হাজার ওয়ার্ড আছে গোটা পৃথিবীতে। এতগুলো ওয়ার্ড দিয়ে কোনো কাজ করতে গেলে এটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়। আমরা মেশিনকে 2টা ডিজিট নির্ধারণ করে দিয়েছিলাম, যেটা হচ্ছে 0 এবং 1। এই 0 এবং 1 দিয়ে আমরা যে কোনো কাজ করার জন্য চেষ্টা করতাম। সাপোজ আমি বললাম যে একটা ওয়ার্ড x, যার মান হচ্ছে 5, y একটা মান হচ্ছে 7, এবং এই দুটো সংখ্যাকে আমি গুণ করতে চাচ্ছি, x গুণ y, এবং আমরা জানি যে x এবং y কে গুণ করলে হবে 35। এটা কিন্তু জেনারেল ভাষা।
মানে আমরা যে কোনো ভাষা, যে কোনো ব্যক্তি, যে কোনোভাবে কিন্তু বুঝতে পারি। তাহলে মেশিন ভাষার সাথেও সম্পর্ক কোথায়? আমি যে কোনো একটা কাজ করতে চাচ্ছি, যে কোনো একটা সমস্যার সমাধান করতে চাচ্ছি, কোনটা এক্স এর মান এবং ওয়াই এর মানটাকে আমি গুণ করতে চাচ্ছি, দেখতে চাচ্ছি যে গুণটা করলে কত হবে। এখন তোমাদের সময়কার কথা বা আমাদের সময়কার কথা, আমরা ক্যালকুলেটর ব্যবহার করলে যে কোনো জটিল কাজ কিন্তু করে ফেলতে পারছি। তখন কিন্তু আর এসব ছিল না। যে কোনো কাজকে সহজ করার জন্য আমরা একটা বিকল্প পথ ব্যবহার করতো তখন। তো সেইটা হিসেবে এই যে আমি এক্স এর একটা মান দিয়ে ওয়াই এর একটা মান দিয়ে আমি গুণ করতে চাচ্ছি, তখন এই এক্স এর এই 5 মানের জন্য ওয়াই এর এই 7 মানের জন্য সব সময় 0 এবং 1কে কাউন্ট করা হতো, 0 এবং 1কে কাউন্ট করা হতো। এবং কারা লিখতো সেগুলো? যারা এক্সপার্ট, যারা এই সম্পর্কে জানে, যারা এই সম্পর্কে বোঝে, যারা এগুলো সবসময় ব্যবহার করে, প্রত্যেকটা ডিজিটের জন্য, বর্ণের জন্য, শব্দের জন্য একটা করে বাইনারি ওয়ার্ড তারা বানাতো। বাইনারি ওয়ার্ড অর্থাৎ এক্স এর একটা মান থাকবে, এক্স এর একটা মান যে কোনো মান হতে পারে, সেটা তোমরা নেটে সার্চ দিলে হয়তো বা পেতে পারো। ওয়াই এর একটা নির্দিষ্ট মান থাকবে এরকম, ঠিক আছে? তো এক্স এর এরকম একটা মান, ওয়াই এর এরকম একটা মান, প্রতিটা ওয়ার্ডের জন্য বলছি, প্রতিটা ডিজিটের জন্য বলছি, প্রতিটা বর্ণের জন্য বলছি। কিন্তু প্রত্যেকটা বর্ণের জন্য একটা একটা করে যে বাইনারি মান, সেই মানটাকে আসলে মেশিনে আমরা ইনপুট দিয়ে মেশিনকে বোঝানোর চেষ্টা করতাম যে আমি এই কাজটা করতে চাচ্ছি, তুমি আমাকে এই কাজের একটা রেজাল্ট দেখাতে পারো কিনা, জাস্ট একটা ট্রায়াল ভার্সন। তখন ও আমাদেরকে দেখাতো যে যেই কাজটা তুমি আমাকে দিয়েছিলে সেই কাজটা আমি করতে পারছি, অর্থাৎ গুণ করতে চাচ্ছিলাম, গুণ করলে রেজাল্ট হবে 35, এরকম আউটপুটেও রেজাল্টটা 35 আমি তোমাকে শো করতে পারতেছি। এই কাজটা আমরা মেশিন ভাষা দিয়ে করতাম। এখন এই যে আমি একটা এক্সাম্পল দিলাম যে আমি গুণ করতে চাচ্ছি এবং গুণের জন্য রেজাল্ট 35 আসবে, তো এই কাজটার জন্য তাহলে যারা করেন তারা অবশ্যই কিন্তু ওই শব্দগুলোর জন্য, ডিজিটগুলোর জন্য, ওই ভাষাগুলোর জন্য, বর্ণ এগুলোর জন্য কিন্তু তার পরিচিত, জানা আছে যে কোন শব্দের কোনটা বাইনারি মান হয়, অর্থাৎ কোন শব্দের জন্য কোন মানটা হয়, প্রত্যেকটা শব্দ প্রতিটা ডিজিটের জন্য কোন 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 মান হয়, সে কিন্তু সবটা জেনে বুঝে তবেই লিখবে। এবং কোন কম্পিউটারে বা কোন মেশিনে সে কোন কাজটা করতে চাচ্ছে, সাপোজ যোগ করবে, তো যোগের জন্য তার আলাদা মেশিন লাগবে, গুণ করবে, গুণের জন্য আলাদা মেশিন, বিয়োগ করবে, বিয়োগের জন্য আলাদা মেশিন, ভাগ করবে, ভাগের জন্য আলাদা মেশিন। প্রত্যেকটা মেশিন ভেদে তার কাজগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হবে। এখন আমরা আর কি করতে পারি না, আরও কিছু করতে পারি, বহু কিছু এখানে সম্ভব ছিল। তবে তখনকার লাইফে একটু কমপ্লিকেটেড ব্যবস্থা ছিল বলেই এরকম ভাগ 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 করে আলাদা আলাদা করে করা ছিল। প্রতিটা যন্ত্র আলাদা ছিল, যন্ত্র বলতে যোগের জন্য, গুণের জন্য, ভাগের জন্য, বিয়োগের জন্য, সেজন্য। এবং এই প্রোগ্রামগুলো কিন্তু দ্রুত কাজ করে। কিভাবে দ্রুত কাজ করে? যেহেতু আমি মেশিনকে সরাসরি তার ভাষা দিয়ে তাকে বোঝাচ্ছি, বাইনারি মান বসায়, এরকম বাইনারি মান বসায় বোঝাচ্ছি, সে সহজে বুঝে ফেলবে এবং সময় অপচয় কম হবে। এবং যারা লিখতেছেন তারা কিন্তু সেই ভাষাটা আমার শুধুমাত্র তারাই বুঝে, অন্য কেউ কিন্তু বুঝে না। যে কোনো সাধারণ ব্যক্তি যাদের এই সম্পর্কে আইডিয়া নেই, সে কিন্তু এটা একটা ওয়ার্ডও বুঝবে না। এবং এই যে 0-1 দিয়ে আমরা প্রোগ্রামটা লিখলাম, প্রোগ্রামার কিন্তু সহজে 0-1-এর প্রোগ্রামটা লেখার মাঝখানে কোনো একটা ডিজিট সে ভুল প্রেস করলো কিনা সেটা কিন্তু সে সহজে ধরতে পারবে, কারণ সে প্রত্যেকটা মান জানে। এরপরে আমরা আরও যে কথাগুলো আছে সেগুলো হচ্ছে, এটা কিন্তু মোটামুটি লেখা কঠিন হয়, শুধুমাত্র যারা জানে তারাই লিখতে পারবে, অন্য কেউ কিন্তু লিখতে পারবে না। অজ্ঞ ব্যক্তি কখনোই এই কাজটা করতে পারবে না, দক্ষ ব্যক্তিই করতে পারবে সেটা। এবং এই যে প্রোগ্রামগুলো, এগুলো লিখতে মোটামুটি সময় একটু বেশি লাগে। কেন লাগে? আগে আমি কি কাজ করতে চাচ্ছি তার একটা কিন্তু আমাদের ভাষায় একটা প্রোগ্রাম লেখা হয়। এখন আমাদের ভাষায় যে প্রোগ্রামটা লেখা হয় সেটার একটা ড্রাফট কপি, ফাইনাল কপি তৈরি হয়, এবং ওইটার জন্য নির্দিষ্ট যে মানগুলো হয় সেই মানগুলো বের করে তখন সে প্রোগ্রাম করে পুরা প্রোগ্রামটা বাইনারিতে কনভার্ট করে লিখে তবে কিন্তু কম্পিউটারটায় বা সেই মেশিনটার মধ্যে এন্ট্রি দিবে এবং তাকে বোঝানোর চেষ্টা করবে যে আমি এই কাজটা করতে চাইছিলাম। অর্থাৎ এই যে একটা ফাংশনিংটা কীভাবে হলো, আগে একটা রাফ তৈরি হলো, তারপর একটা ফ্রেশ কপি তৈরি হলো,
ফ্রেশ কপি তৈরি হওয়ার পরে একটা ফাইনাল কপি হলো কিসের? মেশিন ভাষার, বাইনারি ভাষার, যান্ত্রিক ভাষার। তিনটা একই লোক। অর্থাৎ এই যে প্রস্তুতিটা নিতে তার মোটামুটি সময় প্রচুর খরচ হয়েছে। এই জন্য এই কাজটা করতে তার সময় বেশি লাগে। প্রত্যেকটা মেশিনের জন্য আলাদা আলাদা করে প্রোগ্রাম লিখতে হয়। এখন দেখো, তোমাদের মনে হতে পারে যে আমরা এই জামানায় এসে কেন এই ধরনের ভাষাগুলো পড়বো। বেসিক নলেজ, তোমার সাবজেক্টের সঙ্গে যেহেতু ওতপ্রোতভাবে জড়িত এইসব, তোমাকে এগুলো পড়তেই হবে। আর এগুলো তো অনেক প্রাচীন আমলের, তাই এগুলো জানাটা তোমার জন্য খুব জরুরি। এরপরে চলে আসি হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষাটা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের একটি ভাষা, অ্যাসেম্বলি। অর্থাৎ দ্বিতীয় প্রজন্ম আমরা যে ভাষাটা ব্যবহার করতাম সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষাটা আসলে কি? অ্যাসেম্বলি ভাষাটা হচ্ছে ইংরেজি ভাষার বিকল্প সাংকেতিক অথবা নেমনিক কোড বলে। ইংরেজি ভাষার বিকল্প নেমনিক বা সাংকেতিক। সাপোজ আমরা বলি এডিশন, কোনো একটা সংখ্যাকে যোগ করতে গেলে আমরা বলি এডিশন করো, সাবট্রাকশন করো, ঠিক আছে? এটা হচ্ছে ইংরেজি শব্দ। এবং এই ইংরেজি শব্দটার যে প্রথম তিনটা অক্ষর, কোনো কোনো সময় প্রথম তিনটা অক্ষর ব্যবহার করে যে কোডটা আমরা তৈরি করলাম, যে স্পেশাল কোডটা বের করলাম, সেই স্পেশাল কোডটাকে আমরা বলতেছি হচ্ছে নেমনিক বা সাংকেতিক কোড। এই নেমনিক বা সাংকেতিক কোডটাকে আমরা বলি হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। বুঝতে পেরেছি? অর্থাৎ আমরা যে কোনো কাজ করতে গেলে সেটা যে অ্যাব্রিভেটেড শব্দটা, এডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সাবট্রাকশন, তার প্রথম তিনটা বর্ণ দিয়ে যে সংকেতটা তৈরি হয় সেই সংকেতটাকে বা নেমনিক বলে, সেটাকে করা হয় হচ্ছে অ্যাসেম্বলি ভাষায়। এখন দেখেন আপনার সামনে একটা এক্সাম্পল আছে, সেটা কি? এখানে যে কাজটা একটু আগে আমরা করেছিলাম, যে এক্স এর একটা মান দিয়েছিলাম 5, ওয়াই এর একটা মান দিয়েছিলাম 7, এবং এই দুটাকে গুণ করে ফলাফল আসছিল 35। এখন ঠিক সেম কাজটাই আমি কিন্তু অ্যাসেম্বলি ভাষায় করতেছি। দেখেন, আইএনপি অর্থাৎ ইনপুট করতে বলা হচ্ছে। আইএনপি মানে ইনপুট করতে বলা হচ্ছে এক্স এ 5 নিয়ে যাও। এক্স অর্থাৎ এক্স এ একটা মান বসাও 5, যেটাকে ইনপুট করতে হবে। এক্স এর একটা মান নিলাম ইনপুট করে, ওয়াই তে একটা মান নিলাম ইনপুট করে, এবং এক্স এবং এক্সটাকে আমি অ্যাকুমুলেটরে লোড করলাম। প্রথম কথা কি বলেছি? এক্স এর একটা 5 মান নিলাম, ওয়াই এর একটা 7 মান নিলাম, এবং এক্স কে আমি অ্যাকুমুলেটরে লোড করলাম। এলডিএ দিয়ে বোঝাচ্ছি লোড অ্যাকুমুলেটর। লোড অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটরটা কি? অ্যাকুমুলেটরটা হচ্ছে একটা মেমোরি ডিভাইসের মতন। অ্যাকুমুলেটরটা হচ্ছে মেমোরি ডিভাইসের মতন, যেখানে আমার এক্স এর মানটা যাবে, গেল, এবং এক্স এর মানটা যাওয়ার পরে আমি ওয়াই এর মানটাকেও বলছি মাল্টিপ্লাই করো ওয়াই এর মানটাকে এক্স এর সাথে। কি বললাম? ইনপুট করো এক্স এ 5, ইনপুট করো ওয়াই তে 7, এবং এক্স এর যে মানটা আমি নিয়েছিলাম সেটা অ্যাকুমুলেটরে লোড করো, এবং এক্স এ যে রেখেছি অলরেডি অ্যাকুমুলেটরে সেই মানের সাথে ওয়াই এর মানটাকে মাল্টিপ্লাই করে দাও। ঠিক আছে? এসটিপি, এমইউএল দিয়ে কি বোঝায়? মাল্টিপ্লাই। আর এসটিপি দিয়ে কি বোঝায়? স্টপ। এসটিপি দিয়ে কি বোঝায়? স্টপ। ইনপুট লোড অ্যাকুমুলেটর মাল্টিপ্লাই, এবং এসটিপি দিয়ে স্টপ বোঝাচ্ছে। এই যে কাজটা আমরা একটু আগে করেছিলাম তারই কিন্তু বিকল্প ব্যবস্থা হচ্ছে এইটা। অর্থাৎ আমরা এখানে কিন্তু দুইটা ভাষা অলরেডি শিখে গেছি। এখন আমাদের মেশিন ভাষা এবং যে অ্যাসেম্বলি ভাষা আছে, এই দুটো ভাষাকেই কিন্তু আমরা নিম্ন স্তরের ভাষা বলে থাকি। কারণ মেশিনকে বুঝাইতে গেলে তখন আমরা এইভাবে ডিজিট লিখে যে কাজটা করতেছি, এটা কিন্তু খুব কষ্টসাধ্য একটা কাজ। আবার এরকম একটা কিছু লিখলাম, এইভাবে লিখে কম্পিউটারকে বোঝানোর জন্য কিন্তু কম্পিউটারটাকে এরকম করে তৈরি করতে হবে যে এই ওয়ার্ডটা যেন সে চিনতে পারে।
এখানে যে ওয়ার্ডগুলো আমি ব্যবহার করেছি সে যেন এই কথাগুলোকে বুঝতে পারে। অর্থাৎ এটার জন্য আমাকে বাইনারি মান বের করতে হবে, এটার জন্য বাইনারি মান বের করতে হবে, এইভাবে প্রতিটার জন্য। অর্থাৎ আগেরটা যে যা ছিল যে আমাকে একটা রাফ কপি করতে হবে, কি কাজ করতে চাচ্ছি সেটার একটা রাফ কপি, ড্রাফট কপি, দেন ফাইনাল কপি। এবং এক্ষেত্রেও কিন্তু আমি তাই করতেছি। এবং এইটাকে আবার কনভার্ট করতে হবে কিসে? বাইনারিতে। বাইনারিতে করে তবেই কিন্তু মেশিনকে বোঝানো যাবে যে আমি কি কাজটা করতে চাচ্ছিলাম। এখন চলে আসি যে এটার যে সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য আছে সেটাই। এখন দেখেন, এটা যদি সুবিধা বলি তাহলে এটা অনেকটা ইংরেজি ভাষার মতন, তো এটা একটু মোটামুটি সোজা। এরপরে এটা ভুল বের করা একটু সহজে যায়, কারণ কি আমরা কোথায় মুভ করতে চাচ্ছি, কোথায় ইনপুট করতে চাচ্ছি, অ্যাড করতে চাচ্ছি কিনা, গুণ করতে চাচ্ছি কিনা, কোন কাজটা করতে চাচ্ছি সেটা আমাকে আগে জানতে হবে, জেনে তারপরেই লিখতে হবে। আমি যদি গুণের কাজটা বিয়োগ দিয়ে করি তাহলে নিশ্চয় হবে না, আবার ভাগের কাজটা যোগ দিয়ে করতেছি তাহলে নিশ্চয় হবে না। আমি কিন্তু ধরতে পারতেছি যে আমি ঠিক এক্স্যাক্ট কোন কাজটা করতে চাচ্ছি। সেই জন্য আমার কাজটা বুঝে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে আসলে কী কাজ করতে চাচ্ছিলাম আর অ্যাকচুয়ালি রেজাল্টটা কী বের হয়েছে। এরপরে যদি কোনো সমস্যা বেরও হয়, লেখার সময় যে কোনো সমস্যা তৈরি হয়েছে, তাড়াহুড়া করতে যে কিছু একটা করে ফেলছিলাম, তখন কিন্তু আইডেন্টিফাই করা যাবে যে কোথায় ভুলটা আছে, পরিবর্তন করা যাবে, পরিবর্তন করার সুযোগটা আমি পাবো, কারণ যেহেতু আমি জানি অ্যাকচুয়ালি আমি কী কাজটা করতে চাচ্ছিলাম সেই জন্য। এখন ধরে নিলাম যে আমার সময়টাতে একটু বেশি লাগবে। ধরে কেন নিলাম? ডাবল কাজ করতেছি কিন্তু, ড্রাফট কপি, ফাইনাল কপি, তারপরে অ্যাসেম্বলি ভাষায় লিখলাম এবং পরে যে আবার মেশিন ভাষায় কনভার্ট করলাম। 4টা কাজ আলাদা আলাদাভাবে কিন্তু করা হয়েছে, তো সময়টা একটু তো বেশি লাগা স্বাভাবিক। এবং এইটাতেও তাই, আমি আসলে কি কাজ করতে চাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমার প্রত্যেকটা মেশিনের জন্য প্রোগ্রাম আলাদা আলাদা করতে হবে। মানে আমি গুণ করতে চাচ্ছিলাম তাই গুণের জন্য একটা মেশিন তৈরি করলাম, যোগ করতে চাচ্ছিলাম তো যোগের জন্য একটা মেশিন বানালাম, আর বিয়োগ করতে চাইলে যোগ করতে চাইলে আলাদা আলাদা মেশিন, এইভাবে। ঠিক আছে, এরপর আমরা যেটা আজকে পড়বো সেটা হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষা। পঞ্চম প্রজন্মের ভাষা হচ্ছে বলে ন্যাচারাল ভাষা। ন্যাচারাল ভাষা যদি আমি সরাসরি তোমাকে এক্সাম্পল দিয়ে বুঝাই, আমি সরাসরি যে কথাটা বলবো সেই কথাটা মেশিন বুঝতে পারবে, সেটা হচ্ছে পঞ্চম প্রজন্মের অর্থাৎ ন্যাচারাল ভাষা। সাপোজ উদাহরণ দিয়ে যদি সোফিয়াকে তোমরা সবাই চিনো, রবট সোফিয়াকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কি ম্যারিড, সে উত্তর দিচ্ছেন না। তুমি কি বিয়ে করতে চাও, সে হয়তো বলতে পারে ইয়েস। তুমি বাংলাদেশে কিভাবে আসছিলাম, সে উত্তর দিল প্লেনে করে আসছিলাম, অথবা আমাকে ব্রিফ কেসে করে বক্সে করে নিয়ে আসছিল। সে কিন্তু উত্তর এই দুটাই দিছিল। এই যে আমি সরাসরি ওকে কিছু একটা জিজ্ঞেস করতেছি এবং সরাসরি আমাকে উত্তরটা দিচ্ছে, কিভাবে? এই ভাষাটাই হচ্ছে ন্যাচারাল ভাষা। ওই মেশিনটার মধ্যে, রোবট সোফিয়ার মধ্যে এমনভাবে প্রোগ্রামিং করা আছে, এমনভাবে সমস্ত যন্ত্রপাতিকে সেট আপ দেওয়া আছে, তুমি যাই জিজ্ঞাসা করতেছো ইনস্ট্যান্ট 1 সেকেন্ডের মধ্যে কিন্তু সে তোমাকে রিপ্লাই দেওয়ার সুযোগটা পাচ্ছে। অর্থাৎ ওর ভিতরে এমন কিছু সেটিং করা আছে যাতে সরাসরি সে উত্তর দেওয়ার অ্যাবিলিটি রাখে। এটাকে আমরা বলি হচ্ছে ন্যাচারাল ভাষা। এই ন্যাচারাল ভাষার জন্য যেটা আসলে তৈরি, যে অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজটা দরকার, সেটা হচ্ছে প্রোলগ এবং লিস্প, অর্থাৎ LISP। প্রোলগ একটা আলাদা ভাষা এবং LISP এগুলো আসলে কি ভাষা? এটাকে বলে কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা মানে রোবটকে বানানোর জন্য যে ভাষা আমরা ব্যবহার করতেছি সেটাকেই বলতেছি আসলে ন্যাচারাল ভাষা, বা হচ্ছে পঞ্চম স্তরের, পঞ্চম প্রজন্মের ভাষা। সরাসরি সে আমার কথা বুঝতে পারতেছে, সরাসরি আমি কোনো কাজ দিচ্ছি তাকে করতেছে। আমি একটা রোবট, তোমরা সবাই চিনো, যে কোনো একটা কিছু তুমি ওর হাতে তুলে দিল, কিন্তু বললা যে ডানে যাও যাবে, বামে যাও যাবে, সামনে যাও যাবে, পিছনে যাও যাবে, তোমার জন্য যে কাজগুলো করে দিচ্ছে সেটা কিন্তু রোবট। অর্থাৎ এই রোবটটা বানাতে গেলে বা অন্যান্য যে কোনো ধরনের কাজ করতে গেলে কিন্তু আমার ন্যাচারাল যে ভাষাগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করে থাকি। এখন আমি তোমাদেরকে একসাথে 3টা পড়ালাম। কারণটা কি? কারণটা হচ্ছে আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছি যে এই 3টা টপিক্সের মধ্যে যে কোনো 2টা টপিক্স আসতে পারে একই সাথে,
উদ্দীপকের মধ্যে তোমার থাকবে হয়তো মেশিন ভাষার সাথে অ্যাসেম্বলি ভাষা, বা মেশিন ভাষার সাথে 5G ভাষাটা, অথবা অ্যাসেম্বলির সাথে ও, ঠিক আছে, এই দুটো ভাষা, হয় এই দুটো একসাথে অথবা এই দুটো একসাথে। তিনটার মধ্যে যে কোনো দুজন তো আসতেই পারে, সেজন্য আমরা একসাথে বললাম। একটা সৃজনশীলের মধ্যে এভাবেই সম্ভব। প্রশ্ন কিভাবে হবে সেটা কিন্তু প্রশ্নকর্তা নির্ধারণ করে থাকেন। বোর্ড মানের যে কোনো প্রশ্নে কিন্তু এইখান থেকে একটা সেট অবধারিতভাবে আসে, আর কলেজ সিস্টেমে দুইটা করে আসে। আমাদের বাংলাদেশের যে নামকরা কলেজগুলো আছে সেখানে কিন্তু এই অধ্যায় থেকে দুইটা করে সেট থাকে সব সময়, কিন্তু বোর্ডে এখন পর্যন্ত মোটামুটি প্রতিবারই একটা করে সেট আসছিল, শুধু গতবার আসছিল দুইটা। এগুলো থিওরিটিক্যাল কথাবার্তা, এটার সাথে ইনক্লুডিং কিন্তু আরও কিছু প্রোগ্রামিং অংশ আছে, আমরা যেটা সামনের সেমিস্টারে পড়ব। এখন আমি তোমাদেরকে প্রশ্ন দিয়ে দেব। প্রথম প্রশ্ন, মেশিন ভাষা কি? অ্যাসেম্বলি ভাষা কি? 1 মার্কের প্রশ্ন হচ্ছে মেশিন ভাষা কি এবং অ্যাসেম্বলি ভাষা কি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 2 মার্কসের জন্য। 2 মার্কসের জন্য আমি তোমাদেরকে 4টা প্রশ্ন দিয়ে দেবো, কষ্ট করে লিখে নাও। সাংকেতিক ভাষায় লিখিত প্রোগ্রাম ব্যাখ্যা করো। সাংকেতিক ভাষায় লিখিত প্রোগ্রাম ব্যাখ্যা করো। যান্ত্রিক ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা আলোচনা করো। যান্ত্রিক ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, 01 দিয়ে লেখা ভাষা ব্যাখ্যা করো। 01 দিয়ে লেখা ভাষা ব্যাখ্যা করো। যান্ত্রিক ভাষাকে অবলিক অ্যাসেম্বলি ভাষাকে আমরা নিম্ন স্তরের ভাষা কেন বলি? ব্যাখ্যা করো। যান্ত্রিক ভাষাকে অথবা অ্যাসেম্বলি ভাষাকে কেন আমরা নিম্ন স্তরের ভাষা বলি? ব্যাখ্যা করো। এখানে দুইটা প্রশ্ন একসাথে দিয়ে দিলাম, কারণ যে কোনো একজন কিন্তু আসতে পারে, হয়তো অ্যাসেম্বলি ভাষা আসলো অথবা আসলো যান্ত্রিক ভাষা, সেজন্য দুটো একসাথে দিলাম। এরপরে 3-4 মার্কসের জন্য যদি প্রশ্ন আসে, বলা হলো রহিম এবং করিম 2 বন্ধু। বলা হলো রহিম এবং করিম 2 বন্ধু। রহিম বোর্ডে 01 দিয়ে কিছু একটা লিখলো, করিম বোর্ডে সাংকেতিক ভাষায় কিছু একটা লিখলো। ঠিক আছে, রহিম বোর্ডে 01 দিয়ে কিছু একটা লিখলো, করিম সাংকেতিক ভাষায় কিছু একটা লিখলো। তোমাকে ব্যাখ্যা করতে হবে রহিমের ভাষা অথবা করিমের ভাষা, যেহেতু গতে একটাই আসবে, যে কোনো একজন। রহিমের ভাষাটা ব্যাখ্যা করো বা করিমের ভাষাটা ব্যাখ্যা করো, এইভাবে। আবার আরেকটা প্রশ্ন, এটার যে বিকল্প প্রশ্নটা হয় সেটা হচ্ছে এরকম। হ্যাঁ, এরকম দেখেন, জাস্ট এক লাইন দিয়ে তোমাকে উদ্দীপক দিয়ে দিল। উদ্দীপকের চিত্রগুলি খেয়াল করো। বলা হলো উদ্দীপকের চিত্রগুলি খেয়াল করো। এবার চিত্র নম্বর 1-এ যেটি লেখা আছে সেটি বর্ণনা করো। চিত্র নম্বর 1-এ যে ভাষাটি লেখা আছে সেটি বর্ণনা করো, অথবা চিত্র নম্বর 2-তে যে ভাষাটি লেখা আছে সেটি বর্ণনা করো। চিত্র নম্বর 1-এ এবং চিত্র নম্বর 2-এ যে ভাষাটি লেখা আছে সেটি বর্ণনা করো। এখন পর্যন্ত কিন্তু আমি শুধু 3 মার্কসের জন্য গয়ের জন্য তোমাদেরকে প্রশ্ন বলেছি, 4 মার্কের জন্য কিন্তু বলিনি। দেখেন, বলা হলো রহিম এবং করিমের যে ভাষাটাই আছে, রহিম এবং করিমের জন্য যে ভাষাগুলো আছে সেই ভাষাগুলোর মধ্যে তুমি কোনটাকে ভালো মনে করো? ব্যাখ্যা করো। রহিম এবং করিমের ভাষাদ্বয়ের মধ্যে তুমি কোনটাকে ভালো মনে করো? ব্যাখ্যা করো। এর পরের প্রশ্ন চলে যাই আমরা। রহিম এবং করিমের মধ্যে তারা কোথাও রেস্টুরেন্টে গেল এবং দেখলো তারা একটা মেশিন যে কিনা তাদেরকে খাবার সার্ভ করতেছে। এখন বলতে হবে, আবার ধরো এইভাবে বললো যে রহিম এবং করিম একটা যন্ত্রের সামনে এসে দাঁড়ালো, যন্ত্রকে সে জিজ্ঞেস করলো তোমার নাম কি? সে সরাসরি উত্তর করলো আমার নাম সোফিয়া। এখন বলতে হবে রহিম এবং করিম যে যন্ত্রটার সামনে কথা বলেছিল এবং যন্ত্রটা যে উত্তর করেছিল এটি কোন ভাষায় তৈরি করা হয়েছে? এটি কোন ভাষায় তৈরি করা হয়েছে? এবং তুলনা করতে বলা হলো যে রোবটটা রহিম এবং করিম দেখতে পাচ্ছিল,
যে রোবটটা রহিম এবং করিম দেখতে পাচ্ছিল সেই রোবটটা কোন ভাষায় তৈরি এবং তুমি রহিম এবং ওই রোবটটার মধ্যে ব্যবহৃত ভাষাদ্বয়ের মধ্যে কোনটাকে ভালো মনে করো। রহিমের ব্যবহৃত ভাষাকে তুমি ভালো বলবে নাকি রোবট তৈরিতে ব্যবহৃত ভাষাকে তুমি ভালো মনে করবে, অথবা করিমের ব্যবহৃত ভাষাকে তুমি ভালো মনে করবে নাকি রোবটটা তৈরিতে ব্যবহৃত ভাষাকে তুমি ভালো মনে করবে। আমি কিন্তু অলরেডি তোমাদেরকে একটা টপিকস পড়িয়ে ফেলেছি। এখন এখানে যে সৃজনশীলগুলো আছে সেই সৃজনশীলগুলো ঠিক মতো দেখে বুঝে তোমরা কিন্তু রিভাইন্ড করে, দরকার হলে বারংবার রিভাইন্ড করে এই প্রশ্নগুলো খাতায় তুলে নেবে। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বোর্ডে কিন্তু অনেকবার আসে। ঠিক মতো পড়বে, ঘরে থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।